বড় ভাইয়ের বাসর ঘরে ঢুকতেই প্রাক্তন প্রেমিকাকে দেখে আমি চমকে উঠলাম। এইমাত্র আমি বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে বিদেশ থেকে দেশে এসেছি। এসেই সোজা বড় ভাইয়ের বাসর ঘরে ঢুকলাম, আর ঢুকেই আমার প্রাক্তন প্রেমিকা প্রিয়াকে দেখে আমি চমকে উঠলাম। সেও আমাকে দেখে চমকে উঠেছে। ওর সামনে বসা ছিল আমার বড় ভাই বাবু চৌধুরী। বাবু আমাকে দেখে বলল, আরে ছোট, কখন এলি? আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, এই তো ভাইয়া, এইমাত্র এসেছি। দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। ভাইয়া আমাকে ভেতরে আসতে বলেছে দেখে প্রিয়া হতচকিত হয়ে উঠল। আমি বললাম, না থাক, তোমরা কথা বলো, আমি বরং পরে আসছি। বলেই আমি দরজার সামনে থেকে আবার বের হয়ে গেলাম। এভাবে আমাকে বের হয়ে যেতে দেখে বাবু ভাই বলল, কি ব্যাপার, আমার ছোট ভাই তোমাকে দেখার জন্য বিদেশ থেকে চলে এসেছে, অথচ সে তোমাকে দেখে এত নার্ভাস হয়ে গেল কেন? ওর কি তোমাকে পছন্দ হয়নি? বড় ভাইয়ের এমন কথা শুনে প্রিয়া আমতা গলায় বলল, সেটা আমি কি করে বলবো, হয়তোবা অনেক জার্নি করে এসেছে তাই রেস্ট করতে চলে গেছে। ওর মন খারাপ দেখে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। প্রিয়া নিজেকে স্বাভাবিক করে বলল, এখন কি এসব বিষয় নিয়ে তোমার আমার বাসর ঘরটি মাটি করে দিবে? তুমি আমাকে দোয়া করো, দেখবে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ভাইয়ের মন জয় করে নিব। সত্য কথা বলতে মেয়েরা পারেও বটে। আমার সাথে 5 বছরের সম্পর্ক, সেই 5 বছরের সম্পর্ক কিভাবে পাট ঢুকিয়েছে সেটা আপনাদেরকে পরে বলছি। তার আগে আমরা এখনকার ঘটনা নিয়ে থাকি। আমি যখন বাসর ঘর থেকে মন খারাপ করে এসে সোফার উপর বসলাম, তখন আমার ছোট বোন রোশনি এসে বলল, দেখেছো ভাইয়া, বড় ভাই কত সুন্দর একটা বউ পেয়েছে। তুমি বড় ভাবির মুখ দেখে কি দিয়েছো? নিশ্চয়ই বড় ভাবির জন্য বিদেশ থেকে হীরের আংটি এনেছো। আমার জন্য বিদেশ থেকে কি এনেছো দেখি? একদিকে বড় ভাইয়ের বাসর ঘরে প্রাক্তন প্রেমিকাকে দেখে আমার মন মানসিকতা ভালো নেই, তার উপর ছোট বোনের এমন কথা, আমার কিছুই ভালো লাগছে না। তাই উত্তেজিত হয়ে বললাম, তোরা কি মনে করিস বিদেশ থেকে যারা আসবে তারা তোদের জন্য কারি কারি স্বর্ণালঙ্কার নিয়ে আসবে, দামি দামি কসমেটিক্স নিয়ে আসবে, উন্নত মানের পোশাক নিয়ে আসবে? ধমকের স্বরে আমার এমন কথাগুলো শুনে রেশমি বলল, তোমার কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? বিদেশ থেকে এসে 10টা মিনিট বিশ্রাম নিতে পারলাম না, তার মধ্যেই আমার জন্য কি এনেছো, ভাবির জন্য কি এনেছো? আরে আমরা প্রবাসীরা কি টাকার মেশিন? একবার বিদেশে গিয়ে দেখ, টাকা ইনকাম করা যে কত কষ্ট সেটা হারে হারে টের পাবি। আমার এমন হাবভাব দেখে রেশমি অনেকটা ঘাবড়ে গেল, তাই সে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আমি আবার তাকে ধমক দিয়ে বললাম, কি হলো, কাঁদছিস কেন? সে চোখ কসলাতে কসলাতে বলল, 2 বছর পর বিদেশ থেকে এসেছো, এসে আমার সাথে আগের মতো ঝগড়া শুরু করেছো, তাই আমি নাকে দেখি হাসবো? তার কথা শুনে আমি তাকে আবারও ধমক দিয়ে বললাম, যা আমার সামনে থেকে সর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদিস না। আমার ধমক খেয়ে সে কাঁদতে কাঁদতে ড্রয়িং রুম থেকে চলে গেল। রান্নাঘরে তখন মা রান্না করছিল। রেশমিকে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকতে দেখে মা বলল, কিরে রেশমি, তুই কাঁদছিস কেন? ছোট ভাই ধমক দিয়েছে। কেন? তুই আবার কি অন্যায় করেছিস? আমি কি অন্যায় করতে যাব? তোমার ছোট ছেলে 2 বছর বিদেশ খেটে এসেও তার স্বভাবটা পাল্টাতে পারলো না, ঘরে আসা মাত্রই আমার সাথে ঝগড়া শুরু করেছে। দেখ রেশমি, আমার সাদ্দাম কিন্তু তোকে এমনি এমনি বকে না, নিশ্চয়ই তুই কোনো ভুল করেছিস তাই তোকে বকেছে। হ্যাঁ জানি তো, তুমি ছেলের পক্ষ নিবে, ছেলের দোষ হলেও তুমি আমার উপর চাপাবে। দেখ রেশমি, বিয়ে উপলক্ষে ঘর ভর্তি মানুষ, এমন সময় কান্নাকাটি মোটেও ভালো লাগছে না। কি করেছিস বল? রেশমি চোখ কসলাতে কসলাতে বলল, আমি শুধু বলেছি বিদেশ থেকে ভাবির জন্য কি হীরের আংটি এনেছো, আমার জন্য কি এনেছো? তাতেই সে তেলে বেগুনে জ্বলে আমাকে বকাবকি শুরু করলো। রেশমির মুখে এমন কথা শুনে মা কিছুটা চিন্তিত হয়ে গেল। এমন কথাতে তো ওকে এভাবে বকাঝকা করার কথা না। ব্যাপার কি সেটা জানার জন্য মা রান্নাঘর থেকে ড্রয়িং রুমের দিকে চলে আসলো। আমি তখন ড্রয়িং রুমে বসে কাঁদছিলাম, যদিও বা আমার কান্নার কোনো শব্দ ছিল না, নীরবে চোখের জল ফেলছিলাম। ছেলেরা খুব সহজে হাউমাউ করে কাঁদে না, বুক ফাটা আর্তনাদে কুমড়ে কুমড়ে কাঁদে। মাকে ড্রয়িং রুমে আসতে দেখে আমি চোখের জল মুছতে লাগলাম। আমাকে কাঁদতে দেখে মা আরো বেশি চিন্তিত হয়ে গেল। মা বলল, কি রে সাদ্দাম, তুই কাঁদছিস কেন, আর রেশমিকে বকেছিস কেন? মায়ের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আমি ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছি। হাজার চেষ্টা করেও চোখের পানিকে বেঁধে রাখতে পারছি না। কেন জানি এক অজানা হারানোর ব্যথা আমাকে চেপে বসেছে। সত্য কথা বলতে আমি যে 2 বছর প্রবাসে ছিলাম, সে 2 বছরের 2টি দিনও আমি প্রিয়াকে ভুলে থাকতে পারিনি। সারাক্ষণ মনে পড়তো প্রিয়ার কথা। ভেবেছিলাম বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে এসে ওর বড়লোক বাবার সামনে গিয়ে ওকে ভিক্ষা চাইবো, কিন্তু আমার সেই স্বপ্নই রয়ে গেল। আমার নীরবতা দেখে মা আবার বলল, কি হলো বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? আমি নিজেকে সামলে নিয়ে মাকে মিথ্যা করে বললাম, হঠাৎ বাবার কথা মনে পড়েছে তো,
তাই আমার মুখে বাবার কথা শুনে মায়ের দুচোখ ছলছল করে উঠল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ আমার বড় ছেলের বিয়ে, অথচ মানুষটা বেঁচে নেই। নিশ্চয়ই তোর বাবা বেঁচে থাকলে অনেক আনন্দ করত। মানুষটা সুখের মুখ দেখার আগে দুনিয়া ছেড়ে চলে গেল বলেই মুখে আঁচল গুজে ভেতরের রুমের দিকে চলে গেল। হয়তো বা বাবার কথা বেশি মনে পড়েছে, তাই উনিও কান্না লুকোতে পারলেন না। কিন্তু আমি বাবার কথা নয়, প্রিয়ার কথা মনে করেই কাঁদছি। বাবাকে ছোটবেলায় হারিয়েছি, তাই বাবার অত স্মৃতি আমার মনে নেই। আমার স্মৃতির অস্তিত্ব জুড়ে আছে প্রিয়া। আমার মনে পড়তে লাগলো সেদিনের কথা, যেদিন আমি আর প্রিয়া রেস্টুরেন্টে বসে নাস্তা করছিলাম। প্রিয়া বলেছিল, পড়ালেখা শেষ করে তুমি বেকার হয়ে বসে আছো, যদি এভাবে বেকার থাকো তাহলে আমাকে পাবে কিভাবে? আমি তার কথা শুনে একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, বেকার কোথায়, তোমার সাথে প্রেম করছি, সেটাও তো একটা কর্ম না? দেখো সাদ্দাম, আমি ইয়ার্কি করছি না, বাবা বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে। আমি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমার বড় ভাই বাবু সবেমাত্র বিদেশে গেছে, সে ওখানে একটা ভালো পজিশনে গেলে তারপর আমার জন্য টাকা পয়সা পাঠাবে, তখন আমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করব। আর তাছাড়া চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। আমার কথা শুনে প্রিয়া আবার বলল, তোমার বড় ভাই যেহেতু বিদেশে গেছে, তুমিও বিদেশে যাও, বেশি করে টাকা পয়সা ইনকাম করে এসে আমাকে বিয়ে করে ঘরে নাও। এমন সময় হঠাৎ সেখানে এসে উপস্থিত হলো প্রিয়ার বাবা মোমিন চৌধুরী। ওনাকে দেখে আমি আর প্রিয়া চমকে উঠলাম। উনি বলল, ছি প্রিয়া, ছি, তোর এত বড় অধঃপতন হয়েছে সেটা আমি ভাবতেও পারিনি। তুই কলেজে যাওয়ার নাম করে রেস্টুরেন্টে এসে ফালতু ছেলের সাথে ফালতু আড্ডায় মেতেছিস। চল আজ তোর আর লেখাপড়া করতে হবে না। বলে উনি যখন প্রিয়ার হাত ধরে নিয়ে যেতে চাইল, তখন আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, চাচা, প্রিয়ার কোনো দোষ নেই, আমি ওকে এখানে নিয়ে এসেছি। উনি পেছন ফিরেই বলল, এই বেয়াদব ছেলে, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি প্রিয়াকে এখানে কে এনেছে? ফার্দার যেন তোমাকে আর আমার মেয়ের সাথে না দেখি। বলেই উনি প্রিয়াকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। সেদিন আমি বাসায় এসে মন খারাপ করে খাটের উপর বসতে বসতে ভাবলাম, না জানি এতক্ষণে মেয়েটাকে কি করছে, নিশ্চয়ই মারধর করবে। নিজেকে খুব অপরাধী মনে হতে লাগলো। এই মুহূর্তে আমার কি করা উচিত কিছুই ভেবে উঠতে পারছিলাম না। বারবার ওর সাথে কথা বলতে ইচ্ছা করছিল, তাই অনেকটা সাহস নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। তারপর ভয়ে ভয়ে প্রিয়াকে কল করলাম। মোবাইলে রিং পড়ছে। হঠাৎ অপর প্রান্ত থেকে প্রিয়ার বাবা মোমিন চৌধুরী বলে উঠল, এই ছেলে, তুমি আবার প্রিয়াকে ফোন করেছো? তোমার সাহস তো কম নয়, তুমি আমার মেয়েকে বারবার বিরক্ত করছো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আপনি একটু আমার কথাটা শুনুন। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি ভাবলে কি করে তোমার মতো চালচুলোহীন বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিব? তুমি কোন সাহসে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো? আঙ্কেল, আপনি আমার কথাটা একবার শুনুন। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কান খুলে একটা কথা শুনে রাখো, প্রিয়া আর মোবাইল ব্যবহার করতে পারবে না, সে আর কখনো কলেজে যাবে না। আমি যত তাড়াতাড়ি পারি তাকে অন্যত্র বিয়ে দিয়ে দিব। আমি আশা করব তুমি আর কখনো ওর আশায় থাকবে না। বলেই উনি মোবাইলের লাইনটা কেটে দিল। আমি অবাক হয়ে শুধু ওনার কথাগুলো শুনছিলাম। এভাবেই কেটে গেল প্রায় 4টা মাস। এর মধ্যে আমি একটা দিনও প্রিয়ার সাথে যোগাযোগ করতে পারিনি। প্রিয়াকে হারিয়ে আমি ধূমপান করা শুরু করলাম। সেদিন রাতে আমি বেলকনিতে দাঁড়িয়ে ধূমপান করছিলাম। এমন সময় মা কখন যে এসে আমার পেছনে দাঁড়ালো তা আমি লক্ষ্য করিনি। আমি আপন মনে ধূমপান করছিলাম আর প্রিয়ার কথা ভাবছিলাম। মা কিছুক্ষণ দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার কাঁধে হাত রেখে বলল, সাদ্দাম, তোর কি হয়েছে বাবা? ইদানিং কেমন জানি হয়ে গেছিস, ঠিক মতো খাস না, ঘুমোস না, ঘর থেকেও বের হোস না। তোর কি হয়েছে বাবা? না মা, কিছু না, তুই তো কখনো ধূমপান করতিস না, এখন তোর কি হয়েছে? আমি মাকে কিভাবে বলি প্রিয়া স্মৃতি ভুলতে আমি ধূমপান করছি? এতদিন মা কখনো খেয়াল করেনি আমি ধূমপান করছি, কিন্তু আজ মায়ের হাতে ধরা পড়ে গেলাম। মা আবারও স্বাভাবিক হয়ে বলল, তোর ব্যাপারে বাবুর সাথে কথা হয়েছে, ওখানে নাকি ভালো একটা ভিসা পেয়েছে, তাই আমিও চাই, বাবুও চাই তুই বিদেশে চলে যা। এভাবে আর কদিন বেকার হয়ে ঘরে বসে থাকবি। মায়ের এমন প্রস্তাবে তখন আমি আর মাকে না করলাম না। বললাম, তুমি আর বড় ভাই যেটা ভালো মনে করো সেটাই করো। বলেই আমি নিজের রুমের দিকে চলে গেলাম। তার কিছুদিন পরে আমি বিদেশে চলে গেলাম। আর আজ 2 বছর পর বিদেশ থেকে এসে দেখলাম আমার সেই প্রাক্তন প্রেমিকাকে আমার বড় ভাই বিয়ে করেছে। আমি যখন ড্রয়িং রুমে বসে প্রিয়ার কথাগুলো ভাবছিলাম, এমন সময় আমার বড় ভাই বাবু চৌধুরী সেখানে এসে বলল, কি রে সাদ্দাম, তুই তোর ভাবির মুখ না দেখে চলে আসলি যে? নিশ্চয়ই ভাইয়া আমার আর প্রিয়ার অতীত সম্পর্কের কথা জানে না, জানলে হয়তো বা সে কখনোই বিয়ে করতো না। আর এখন যেহেতু আমার বড় ভাই প্রিয়াকে বিয়ে করে ফেলেছে, তাই এই মুহূর্তে আমার করার কিছুই নেই। তাই আমি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, না ভাইয়া, অনেক জার্নি করে এসেছি তো, তাই আর বাসর ঘরে ঢুকে তোমাদের ডিস্টার্ব করলাম না। তোর ভাবিও একই কথা বলছিল, চল এখন তোর ভাবির মুখ দেখবি। না ভাইয়া, এখন আর তোমাদের বাসর ঘরে যাব না, গেলে সমস্যা কি? এসে যখন পড়েছি তখন তো ভাবিকে অনেক দেখার সুযোগ পাবো। আজকে না হয়
ভাবির সাথে তুমি কথা বলো বলেই আমি ওখান থেকে নিজের রুমের দিকে চলে গেলাম। আমার এমন আচরণে ভাইয়া সন্দেহ না করলেও কিছুটা কষ্ট অনুভব করেছে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলেও আমি সবার পরে গিয়ে খেতে এসেছি। এখন রুমে শুয়ে আছি, কিছুতেই ঘুম আসছে না। আসবেই বা কেমন করে? পাশের রুমে যদি প্রাক্তন প্রেমিকা তার নতুন স্বামীর সাথে বাসর ঘর করে, আর অভাগা প্রেমিকের অন্য রুমে কাটা মুরগির মতো ছটফট করা ছাড়া কি বা করার থাকে? তেমনি আমিও প্রেমিকা হারানোর যন্ত্রণায় ছটফট করছি। আমি কিভাবে সহ্য করব আমার প্রাক্তন প্রেমিকা আমার বড় ভাইয়ের স্ত্রী? এই কথাটা পৃথিবীর কেউ না জানলেও প্রিয়া আর আমি জানি। যদি কোনো দিন আমার বড় ভাই জানতে পারে তার স্ত্রী আমার প্রাক্তন প্রেমিকা, তখন পরিস্থিতি কেমন হবে সেটা ভাবতে ভাবতে কিছুতেই আমার ঘুম আসছে না। অন্যদিকে চোখের জল যেন ফারাক্কার বাদ ছেড়ে দেওয়ার মতো করে গলগলিয়ে বেয়ে পড়ছে। আমার কষ্টটা শুধু তারাই বুঝবেন যারা প্রেমিকাকে হারিয়েছেন। তবে অন্যদের চেয়ে আমার কষ্টটা একটু বেশি, কারণ আমার প্রাক্তন প্রেমিকা এখন আমার বড় ভাইয়ের স্ত্রী। এদিকে রাত গড়িয়ে ভোর হতে চলল, তবুও আমার চোখে ঘুম নেই। সারাক্ষণ মনে পড়ছে প্রিয়ার কথা। আমি তার কথা ভাবছি আর নীরবে কাঁদছি। এমন সময় হঠাৎ আমার দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেলাম। এত রাতে আমার রুমে কে আসলো? আমি অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি অনুমান করতে পেরেছেন এত রাতে সাদ্দামের রুমে কে এসেছে? যদি অনুমান করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে দ্বিতীয় পর্ব দেখার জন্য সেটাও কমেন্ট বক্সে লিখে দিন। মনে রাখবেন, যে গল্পের কমেন্টের ভিউজ এবং শেয়ার বেশি হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হই। তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে লিখে জানান এবং এক্ষুনি শেয়ার করে দিন। ধন্যবাদ।